স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীতে দিশেহারা পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। যে শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে তারা মেধার মূল্যায়নকে প্রতিনিধিত্ব করে না বললেন সার্জিস। ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা চাইলেন কমলা হ্যারিসের পক্ষে ভোট। ইরানে তীর্থযাত্রীদের বাস উল্টে 35 পাকিস্তানি নিহত। এবার থাইল্যান্ডে শনাক্ত এমপক্স। এবার হারুনের ভাতের হোটেল নিয়ে সিনেমা। এবং অবশেষে 1 যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর 3 উপজেলা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইর 1.5 শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 2 লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। বুধবার বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। রাস্তাঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি বানের জলে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন 3 উপজেলার 2 লক্ষাধিক মানুষ। এর আগে মঙ্গলবার একজন নিখোঁজের খবর পাওয়া গেলেও বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তার পরিচয়ও জানা যায়নি। তবে ওই সময় অনেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা। জানা যায়, গত 3 দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের 40টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহর সহ 45টির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে সৃষ্টি হয়েছে বন্যার। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 27টি ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। পানির স্রোতে ইতিমধ্যেই একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থগিত থাকা এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, যারা মেধা যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবি করতেই পারে না। মঙ্গলবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সার্জিস। সার্জিস বলেন, যারা শুধু তেল দিয়ে তোষামোদ করার জন্য ক্ষমতাসীনদের সঙ্গ দিয়েছে, আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে। যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হলো, দেশে নতুন করে একটি সংস্কার শুরু হলো, ওই মুহূর্তে তারা এসে সকলেই রাস্তায় নামছে অনেক অনেক অন্যায় দাবি নিয়ে। সার্জিস বলেন, আমি স্টুডেন্টদের প্রশ্ন করতে চাই। আমি ধরে নিচ্ছি, কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করত যে ভাই বোনেরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, এটা যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই। এসব ক্ষেত্রে তারা সময় চাইতে পারত, মার্কস কম চাইতে পারত। তারা কোনো কিছু না করে পরীক্ষা বাতিল চাই। আমি বিশ্বাস করি, যারা স্টুডেন্ট মেধা যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবি করতেই পারে না। তারা আমাদের যৌক্তিক কিছু সুযোগ দেখাতে পারে, কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনোদিন সুষ্ঠু একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে কোনো মূল্যায়ন সেটিকে প্রতিনিধিত্ব করে না। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সার্জিস বলেন, আমার স্পষ্ট কথা, আপনি যদি আমাদের কাছে না আসেন বা এই সরকারের কাছে না যান কিংবা কোনো লিগ্যাল অ্যাপ্রোচে না যান, তাহলে আমরা ধরে নেব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির 4 দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করার সময় কান্না করতে থাকেন দীপু মনি।
এমনকি শুনানি চলাকালেও তিনি কাঁদতে থাকেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার বিকেল 4টার দিকে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 3:30টার দিকে দীপু মনি ও আরিফ খান জয়কে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। এদিকে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার সময় কাঁদতে দেখা যায় ডাক্তার দীপু মনিকে, তবে জয় ছিলেন চুপচাপ। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন। এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয়। বিএনপিপন্থী আইনজীবীরা তাদের 10 দিনের রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকেন, তবে দীপু মনি ও আরিফ খান জয়ের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। দীপু মনির কান্না তখনও থামেনি। এ সময় জয় কিছু বলতে চান, আদালত কথা বলার অনুমতি দেননি। এর আগে সোমবার রাতে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএসএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা 2% করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের 82% মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগদান করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের পাশাপাশি তার হয়ে জনগণের কাছে ভোটও চেয়েছেন তিনি। স্থানীয় সময় গত সোমবার ডেমোক্রেটিক পার্টির সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার মঞ্চে আসেন ওবামা। 4 দিন ধরে চলবে এই সম্মেলন। এই সম্মেলন থেকে
আগামী নির্বাচনে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলার নাম ঘোষণা করা হবে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে কমলার জয় ছিনিয়ে আনা যে কঠিন হবে সেটা নিজ মুখেই স্বীকার করেছেন ওবামা। তবে বিশ্বাস করা যায় এমন একটি আমেরিকার জন্য লড়াই করার পাশাপাশি কমলার পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকে নিজের স্বার্থ উদ্ধারের মাধ্যম ছাড়া আর কিছুই ভাবেন না। আমাদের আর 4 বছরের ধোঁয়াশা, হট্টগোল ও বিশৃঙ্খলার দরকার নেই। আমরা এই মুভি আগেই দেখে ফেলেছি, আর আমরা সবাই জানি যে সিকুয়েল সাধারণত খারাপ হয়। আমেরিকা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত, নতুন গল্পের জন্য প্রস্তুত। আমরা প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য প্রস্তুত। এদিন মঞ্চে উঠে 1.5 ঘন্টা কথা বলেন 63 বছর বয়সী ওবামা। কমলা হ্যারিসের পেছনে বেশ শক্তভাবে দাঁড়িয়েছেন তিনি। 1.5 ঘন্টার ভাষণে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনেরও বেশ প্রশংসা করেন কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইরানের ইয়াজত শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত 35 পাকিস্তানি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 15 জন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ। লারকানা ভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই 30 জন মারা গেছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরো 5 জন। এদিকে গুরুতর আহতের সংখ্যা 18 বলে জানিয়েছে পাকিস্তানের আরেক সংবাদ মাধ্যম দ্য ডন। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন লিখেছে, হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় বাসটিতে। এতে 35 জন নিহত হওয়ার পাশাপাশি 18 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে। ডন আরও জানিয়েছে, 53 জন তীর্থযাত্রী নিয়ে যাওয়া বাসটিতে লারকানা, ঘটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দারা ছিলেন। যাত্রীদের মধ্যে 14 জন নারীও ছিলেন। দর্শক, এবারে দেখবেন স্বাস্থ্য সংবাদ। আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এমপক্স ভাইরাস ইউরোপ পেরিয়ে এখন এশিয়ার দেশগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। পাকিস্তান ও ফিলিপাইনের পর এবার থাইল্যান্ডে শনাক্ত হয়েছে এমপক্স ভাইরাসের রোগী। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডে এক ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়েছে, তবে তিনি থাইল্যান্ডের নাগরিক নন। ইউরোপীয় ওই ব্যক্তি গত সপ্তাহে আফ্রিকা থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছেন বলে জানা গেছে। থাই কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তির শরীরে এমপক্সের ধরন শনাক্ত করতে নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন তারা ফল জানার অপেক্ষায় রয়েছেন। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক থংচাই কেরাতি হাত্তা আকর্ন বলেন, ওই ব্যক্তির শরীরের এমপক্সের ক্লেড 1 ধরন রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আফ্রিকা থেকে এসেছিলেন। আফ্রিকায় ভাইরাসটি বেশি ছড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফ্রিকার অন্তত 13টি দেশে এমপক্সের ক্লেড 1 ধরন ছড়িয়ে পড়েছে। সেখানে জরুরি স্বার্থ সতর্কতা জারি করেছে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। আফ্রিকায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কারণ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই এমপক্সে আক্রান্ত হয়ে মারা গেছে 548 জন মানুষ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। Ami Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। 20 আগস্ট মঙ্গলবার বিকেলে খলিল বিরানি হাউসের সামনে বাংলা বাজার পার্ক সেক্টর ব্রঙ্কসের নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন বাংলাদেশি কারেকশন সোসাইটির উদ্যোগে ব্যাক টু স্কুল ফেয়ার 2024 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী হাসান, প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন বাংলাদেশি কারেকশন সোসাইটি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মীর বাশার, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মেয়র অফিস। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও খাবার পরিবেশন করা হয়। ব্যাক টু স্কুল ফেয়ার 2024 এর স্পন্সর ছিলেন খলিল বিরানি হাউস, চিশতি সিপিএ পিসি। আরও উপস্থিত থেকে উৎসাহমূলক বক্তব্য রাখেন সুজন মাহবুব, ভাইস প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন বাংলাদেশি কারেকশন সোসাইটি, মোহাম্মদ খলিলুর রহমান, সিইও, খলিল বিরানি হাউস, মোহাম্মদ চিশতি সিপিএ, ম্যানুয়েল কাস্ট্রো, কমিশনার, মেয়র অফিস অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স, মৃগুয়েল সান্তানা, চিফ অফ স্টাফ অফ ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স, বেনি বসিও, প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন ইউনিয়ন, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনের রিক্রুটমেন্ট ইউনিট। উপস্থিত ছিলেন কারেকশন অফিসার জেনিফার ফার্নান্ডো, জোসেফ রামোস, মেম্বার, বোর্ড অব কারেকশন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাসুদুর রহমান, সাবেক ডিটেকটিভ অফিসার আহাদ চৌধুরী, সিপিএ, জালাল চৌধুরী, খবির উদ্দিন ভুইয়া, ইমরান শারন, জাফর তালুকদার, নূরে আলম জিকু, ইসলাম মিলন, সামাদ মিয়া জাকের। কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি উঠেছে উপজেলা হাসপাতাল চত্বরে। এতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এছাড়া কিছু এলাকায় বসত ঘরেও ঢুকেছে পানি। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, বুধবার সরেজমিনে দেখা যায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার বারান্দায় জরুরি বিভাগ, সাধারণ বিভাগ ও প্রশাসনিক বিভাগ সহ গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিভাগের পাশে পানি ঢুকে পড়েছে। এতে পানিতে তলিয়ে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার চারপাশ। কুমারখালী 50 শয্যা হাসপাতাল ও আশেপাশের এলাকা 3 ফুট পানির নিচে চলে যায়। জমে থাকা পানি বের করার সুযোগ নেই। দিনের পর দিন হাসপাতাল চত্বরে জমে থাকা পানির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসক, নার্স, রোগী, স্বজন ও কর্মচারীদের। সেই সাথে সাপের উৎপাত বাড়ায় আতঙ্কে রয়েছেন তারা। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হয় জমে থাকা পানি শুকাচ্ছে না, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালের মূল ভবন সহ নতুন বিল্ডিং, স্টাফ কোয়ার্টার, মসজিদ, করোনা ইউনিট সহ পুরো এলাকা পানিতে টইটুম্বুর। স্টাফ কোয়ার্টারের নিচতলায় পানি ঢুকে পড়েছে। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পর্যাপ্ত ডাস্টবিন না থাকা, সময় মতো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নালা, নর্দমা ও খাল ভরাট হয়ে কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যায় বলে জানান স্থানীয়রা। কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানুল মিজান রুমি জানান, কুমারখালী পৌর এলাকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ড্রেন ব্যবস্থা নেই। হাসপাতালের পুকুরের পানি জমে যাওয়ায় পানি নামতে পারছে না। হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। কষ্টের মধ্যেও আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ফ্রি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এই হেলথ ক্যাম্প থেকে ছাত্র আন্দোলনে আঘাতপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়েছেন। এ সময় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন সহ ফিজিওথেরাপিস্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান ঘটনা নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের ভাত খাওয়ানো। ডিবি কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও ফেসবুকে প্রচার করতেন তিনি। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। নিয়মিত মানুষদের খাওয়ানোই হারুনের ভাতের হোটেল তকমা দেওয়া গোয়েন্দা কার্যালয়কে। এবার সেই বিষয়টি নিয়েই সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয় শিল্পী জাদু আজাদ। সিনেমার নাম হারুনের ভাতের হোটেল। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার এই নামটি নিবন্ধন করেন সাবেক এই ডিবি কর্মকর্তা। এ প্রসঙ্গে বলেন, জাদু আজাদ, সিনেমা বানানোতে আমরা কোনো রকম আপোষ করব না। সিনেমাটি কিন্তু সেই হবে। তবে কারা এই সিনেমায় অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি বলে জানান তিনি। জাদু আজাদের ভাষ্য, এখনো সেগুলো ভাবিনি, তবে বেশ কিছু চমক থাকবে এতে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, যেটির শিরোনাম আপোষহীন। আর এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জানা যায়, চলচ্চিত্রটি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক। 1 দশক আগেই অর্থাৎ 2013 সালে গোপনে এর শুটিং সম্পন্ন হয়েছিল। তখন প্রধান বিরোধী দল ছিল বিএনপি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে সিনেমাটির বিষয়ে গোপন রাখা হয়। এবার 11 বছর পর তা আলোর মুখ দেখতে চলেছে। সিনেমাটিতে বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। 2013 সালের ডিসেম্বরে শেষ হয়েছিল এর দৃশ্য ধারণের কাজ। তখন দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন অভিনেতা। এমন সময়ে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মী। তিনি সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতা। পরিকল্পনা ছিল 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে
ছবিটি সারা দেশে মুক্তি দেবেন, কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। অবশেষে এক যুগ পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় শুরু হয় বিসিবির জরুরি বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই খবর আসে পাপনের পদত্যাগের। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালে নির্বাচনের পর বোর্ডের সভাপতি চেয়ারে বসেন তিনি। সেই থেকে দীর্ঘ এক যুগ নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের ক্রিকেট। অবশেষে তিনি সরে দাঁড়ালেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের যাত্রা পাপনের। 2013 সাল থেকে টানা দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেটে উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে। তবে মাঝে মধ্যে বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছেন পাপন। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। 2013 সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। পরবর্তীতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। গত 2 নির্বাচনে ঢাকা আবাহনের কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এদিকে জানা গেছে নতুন সভাপতি হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীতে, দিশেহারা পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। যে শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়েছে তারা মেধার মূল্যায়নকে প্রতিনিধিত্ব করে না, বললেন সার্জিস। ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা চাইলেন কমলা হ্যারিসের পক্ষে ভোট। ইরানে তীর্থযাত্রীদের বাস উল্টে 35 পাকিস্তানি নিহত। এবার থাইল্যান্ডে শনাক্ত এমপক্স। এবার হারুনের ভাতের হোটেল নিয়ে সিনেমা। এবং অবশেষে এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।